আজ আমরা জানব সন্ধি কাকে বলে। কেমন? সন্ধি কাকে বলে, সন্ধিকে ক ভাগে ভাগ করা যায় এবং সেগুলো কী কী। প্রথমেই আমরা দেখব যে সন্ধি কাকে বলে। সন্ধি শব্দের অর্থ হলো মিলন। এই মিলন হলো পরস্পর সন্নিহিত দুই ধ্বনির মধ্যে। মানে একটা শব্দ আছে, তার শব্দের শেষে যে ধ্বনি থাকে, যেমন এই দেবযুক্ত আলয়, এই দেবের শেষে যে ধ্বনিটা রয়েছে, যে বর্ণটা রয়েছে, তার সাথে পরপদ মানে পরের যে পদ, তার প্রথমে যে ধ্বনিটা রয়েছে, এটার মধ্যে যে মিলন ঘটে, তার ফলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সন্ধি। কেমন? তাই বলছে সন্ধি শব্দের হচ্ছে মিলন, মানে দুটো বর্ণের সাথে একে অপরের মিলন ঘটানো, তাকে বলা হয় সন্ধি। এই মিলন হয় পরস্পর সন্নিহিত দুই ধ্বনির মধ্যে। সেই ধ্বনিটা স্বরধ্বনি হতে পারে, ব্যঞ্জন ধ্বনি হতে পারে। কেমন? আচ্ছা, সন্ধির মধ্যে এইটাকে বলা হয় পূর্বপদ, আর এটাকে বলা হয় পরপদ। কেমন? তো এরকম একটা উদাহরণ দেখি। যদি বলা হয় দেবালয়, তোমাদের বলা হলো সন্ধি বিচ্ছেদ করো, তাহলে হবে দেব যোগ আলয়। কীভাবে? এর কিছু আবার নিয়ম আছে, ঠিক আছে? যেমন দেব, বকে যদি আমরা ধ্বনি বিশ্লেষণ করি, আমরা পাবো বয় হসন্ত যোগ অ, ঠিক আছে? এই বয়ের পর যে অস্বরবর্ণটা, সেই অস্বরবর্ণের সাথে পরবর্ণের পরের যে শব্দ রয়েছে, সেই শব্দের যে আ বর্ণটা রয়েছে, এই অ আর আ মিলিত হয় হয় আ, যেটা হচ্ছে দেবালয়। ঠিক আছে? এইভাবেই আমরা সন্ধি করে থাকি। এবার হচ্ছে সন্ধির শ্রেণীবিভাগ। সন্ধিকে আমরা তিন রকমভাবে ভাগ করতে পারি। আমরা আগের ক্লাসে পড়েছি স্বরসন্ধি কাকে বলে, স্বরসন্ধির কোনগুলো সেগুলো জেনেছি। তো এবার আমরা জানবো ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। তো সন্ধিকে আমরা তিন রকম ভাগে ভাগ করতে পারি: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। কেমন? স্বরসন্ধি আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি। স্বরসন্ধি কাকে বলে না, স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বলা হয় স্বরসন্ধি। স্বরধ্বনি সঙ্গে স্বরধ্বনির যে মিলনে যে সন্ধি হয় তাকে বলা হয় স্বরসন্ধি। ঠিক আছে? যেমন দেব যোগ আলয়, দেবালয়। আচ্ছা, এবার হচ্ছে ব্যঞ্জন সন্ধি কাকে বলে। ব্যঞ্জন সন্ধি হচ্ছে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ, কিংবা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ, কিংবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। বোঝা গেল? আচ্ছা, একটা উদাহরণ দিলে বোঝা যাবে। উদাহরণে যদি দেখি বট যোগ ছায়া। আচ্ছা, বট যোগ ছায়া, এখানে টয়ের সাথে অ আছে, আর ছ, অয়ের সাথে ছয়ের মিলনে হচ্ছে ছয় ছ। কেমন? একই রকমভাবে দেখো আ যোগ ছন্ন, আচ্ছন্ন, এখানে আয়ের সাথে কি ছ যুক্ত হয়ে হচ্ছে ছয় ছ। কেমন? তো এরকম করেই আমরা ব্যঞ্জন সন্ধি করে থাকি। এখানেই বলেছে, এগুলো একটু পড়ে নেবে, যে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মিলনে সৃষ্ট ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জনবর্ণ ও স্বরবর্ণের মিলনে সৃষ্ট ব্যঞ্জন সন্ধি, আর ব্যঞ্জনবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মিলনে সৃষ্ট ব্যঞ্জন সন্ধি। কেমন? এরপর এই উদাহরণগুলো আমাদের পড়তে হবে, প্রত্যেক কটা যে কীভাবে হয়েছে সন্ধি বিচ্ছেদগুলো পড়তে হবে। সেম আমরা এখানে ক, খ, গ এগুলো সব আমাদের পড়তে হবে। যেমন যদি আমরা দেখি এখানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দিগন্ত, দিগন্তের সন্ধি বিচ্ছেদ করো। দিক যোগ অন্ত, দিগন্ত। বানানের দিকে নজর রাখবে, কারণ এখানে কোনো রকমভাবে বানান যদি ভুল হয় তাহলে পুরোটা কাটা যাবে। কেমন? তো দিগন্তের এই গটা দেখো, গটা কীভাবে আসছে, কয় হসন্ত আর অ এর মিলনে গটা তৈরি হচ্ছে। এই যে কয়াসন্ত যোগ অ মিলে হচ্ছে কয়াসন্ত যোগ অ মিলে হচ্ছে ক। দিক যোগ অন্ত, দিগন্ত। বাক যোগ ইস, বাগিস। প্রাক যোগ ঐতিহাসিক, প্রাগ ঐতিহাসিক। নিজ যোগ অন্ত, নিজন্ত। এখানে চয়াসন্ত আছে, চয়াসন্তর সাথে অয়ের যোগে হচ্ছে বর্গের চ। এগুলো মাথায় রাখতে হবে। কেমন? আচ্ছা,
এখানেও ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণে, তাহলে এটা পড়লাম হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ, এটা পড়েছিলাম আমরা স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ, আর এখন এইটা পড়ছি ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে ব্যঞ্জন সন্ধি। যেমন সৎ যোগ চরিত্র, সচ্চরিত্র কি বলছে, ত এবং দয়ের পর চ বা ছ থাকলে ত ও দয়ের স্থানে চ হয়, ত ও দয়ের পর ছ বা ছ থাকলে তাহলে ত দয়ের স্থানে চ হয়। ঠিক আছে, দেখো সচ্চরিত্র একটা চ ছিল, চয় চ হয়ে গেল। ঠিক আছে, উজ্যুক্ত ছল, উচ্ছল, উজ্যুক্ত চকিত, উচ্চকিত, তাহলে এইগুলো আমাদের পড়তে হবে। আচ্ছা, এগুলো আমি পিডিএফ করে সব দিয়ে দেবো। ঠিক আছে, এগুলো একটু বাড়িতে ভালো করে পড়ে নেবে। আর এরপরে যেটা আমরা পাবো আরেকটা হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এটার নিয়ম হচ্ছে, এতে কোনো নিয়ম মানা হয় না, এটা কোনো নিয়ম না মেনেই সন্ধি করা হয়। কি বলছে না, স্বরসন্ধির মতো ব্যঞ্জন সন্ধিতেও উপরের বর্ণিত নিয়মগুলি নিয়মগুলির বাইরে কিছু সন্ধি দেখা যায়। সন্ধির কোনো সূত্র এদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে এদের নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলে। এখানে কোনো নিয়ম কাজ করে না, আগেরগুলো যেমন নিয়ম ছিল, এই যে নিয়ম অনুযায়ী করেছে এগুলো, এটাই কিন্তু কোনো নিয়ম কাজ করে না। কেমন, দেখো ষোড়শ কী বলছে, ষটযুক্ত দশ, পরস্পর, পরযুক্ত পর, বৃহস্পতি, বৃহৎযুক্ত পতি, এগুলো ভালো করে পড়ে নেবে। কেমন, আচ্ছা নেক্সট যদি আমরা দেখি সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি কী বলছে না, বলছে বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের অন্তর্গত একটি বর্ণ, তাই বিসর্গ সন্ধিকে ব্যঞ্জন সন্ধির মধ্যে ধরা হয়। কি বলছে না, প্রাত যুক্ত আস, প্রাতরাস, এই যে তয়ের পর বিসর্গ আছে, এটার সাথে আয়ের যুক্ত হয়ে কি হচ্ছে না, রা তৈরি হচ্ছে, প্রাতরাস। মন যুক্ত হর, মনোহর। কেমন, তো এইভাবে বিসর্গ সন্ধি কাকে বলে, যে শব্দের শেষে বিসর্গ আছে আর তার সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বলে বিসর্গ সন্ধি। কেমন, উভয় ধরনের বিসর্গের সঙ্গে স্বরবর্ণ কিংবা ব্যঞ্জন বর্ণের সন্ধিকে বিসর্গ সন্ধি বলে। রজাত বিসর্গ, যেমন প্রাত যোগ আস, প্রাতরাস। ঠিক আছে, এখানেও কিছু উদাহরণ দেওয়া হয়েছে, এগুলো একটু ভালো করে পড়তে হবে। যেমন পুনঃ যুক্ত আগত, পুনরাগত, প্রাত যুক্ত আস, প্রাতরাস। ঠিক আছে, এগুলো সব আমি পিডিএফ দিয়ে দেবো। বিসর্গ সন্ধি আরেকটা এরও আছে, নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। কি বলছে না, নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি স্বরস সন্ধি ও ব্যঞ্জন সন্ধির মতো নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি হয়। এই সন্ধিগুলি কোনো নিয়ম মেনেই হয় না। নিপাতনে মানে এখানে কোনো নিয়ম কাজ করবে না। যেমন না আছে মনীষা, মন যুক্ত ঈশা, অহরাত্র, অহন যুক্ত রাত্র, অহর্নিশ, অহন যুক্ত নিশ। কেমন, এইগুলো একটু পড়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সন্ধি সম্পর্কে জানলাম আজকে। কি কি না, সন্ধি তিন প্রকার, স্বরস সন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। স্বরস সন্ধি কাকে বলে, আচ্ছা তার আগে বলি সন্ধি কাকে বলে। সন্ধি হচ্ছে পূর্বপদের ধ্বনির সাথে পরপদের ধ্বনির মিলনে যে নতুন শব্দ গঠে তাকে বলা হয় সন্ধি। আগেই পড়েছি যে কি পড়েছি, এখানে দিয়েছে কাকে বলে, সংজ্ঞাটা পড়ে নেবে ভালো করে। যে সাধারণত সন্ধি দ্রুত উচ্চারণের ফলে পূর্ব শব্দের শেষ ধ্বনি এবং পরের শব্দের প্রথম ধ্বনি কাছাকাছি মিলিত হয়ে সন্ধি হয়ে থাকে। ঠিক আছে, আর
তাহলে আমরা জানলাম সন্ধি কয় প্রকার, কী কী, আর তার উদাহরণগুলো। তাহলে এটাই পড়া থাকবে। কেমন? বাড়িতে পড়ো, কোনো রকম অসুবিধা হলে বলো, আমি আবার এগুলো বুঝিয়ে দেবো।